তাই জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবেদের রিপোর্ট। ধন্যবাদ মাননীয় সদস্য। জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাল বিল সমস্ত জলাভূমি সবই আমরা সংস্কার করছি। অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সৃষ্ট জটিলতার বিষয়টি। স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। আরেকটি বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় অর্থনীতিতে চাপ পড়ে জানিয়ে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন সরকার প্রধান। আমরা যখন প্রকল্প নিই, এই প্রকল্প নেবার সময় সব থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হলো এই প্রকল্পগুলি অন্তত পক্ষে পরিবেশ বান্ধব হতে হবে এবং মানুষের জীবন মান উন্নত হতে হবে, সেদিকে খেয়াল রেখেই আমরা প্রকল্প নিয়ে থাকি। শুধু প্রকল্প নেওয়ার জন্য আমরা নেই না, এমন কোনো বিদেশি অর্থায়নেও যদি প্রকল্প আসে তো সে প্রকল্পগুলি আমরা আগে বিবেচনা করি যে তার কতটুকু আমার দেশের জন্য কার্যকর, এর থেকে জনগণ কি পাবে বা ওই প্রকল্প বাস্তবায়ন হলে তার রিটার্ন কি আসবে, সেগুলো আমরা বিবেচনা করেই তখন গ্রহণ করি। যে কোনো মূল্যে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে বলে সংসদে আবারও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি এলাকা যথাযথ উন্নত করবার মানসিকতা নিয়ে যে সে দলমত নির্বিশেষে যেই হোক। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সেভাবেই কিন্তু আমরা দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। আগামী 27 অথবা 30 জুলাই এ বাজেট পাশ হতে পারে। এর আগে 10 জুন সোমবার চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হতে পারে। এবারের বাজেট অধিবেশন চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশনেই 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট উত্থাপনের প্রস্তুতি চলছে। এটি হবে বর্তমানে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। জানা গেছে চলতি 2023-24 অর্থ বছরে 7,61,785 কোটি টাকার বাজেট বাস্তবায়নাধীন। এর মধ্যে অন্যান্য ব্যয় 4,98,785 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় 2,63,000 কোটি টাকা। দেশে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলদ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি তা ধ্বংস করে বলে মন্তব্য শেখ হাসিনার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পরিবেশ দূষণের কারণ, দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা সহ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলার লক্ষ্যেই প্রতি বছর 5 জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার এবং জাতীয় বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। জাতির পিতার পদাঙ্ক অনুসারে 1996 সালে 2001 যখন আমরা সরকারে আসি তখন আমরা পরিবেশ রক্ষা এবং বন সম্পদ রক্ষার ব্যবস্থা কর্মসূচি নিয়ে, কিন্তু তার পূর্ব থেকেই 1984 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় এবং আমাদের যে সহযোগী সংগঠন কৃষক লীগের উপর আমরা দায়িত্ব দিই এবং আমরা আমাদের দল হিসেবে আমাদের মূল দল আওয়ামী লীগ এবং সেই সাথে আমাদের সহযোগী সংগঠনগুলি
প্রত্যেকটা সদস্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে। সবাইকে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে অতিমাত্রায় কীটনাশক রাসায়নিক সার ব্যবহার না করে প্রাকৃতিকভাবে পোকামাকড় দমন ও মাটির উর্বরতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। সবাইকে আমি একটা অনুরোধ করব, আজকে আমরা এই পরিবেশ দিবস পালন করছি, যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, যারা শুনছেন আমার বক্তব্য, তাদের সকলের কাছে অনুরোধ থাকবে, অন্তত আপনারা নিজেরা প্রত্যেকে যেখানেই পারেন গাছ লাগান। ফলের গাছ লাগালে ফল খেতে পারবেন, আর বনজ গাছ লাগালে সেটা যখন বেশ বড় হবে বিক্রি করে টাকা পাবেন। বৃক্ষরোপণ প্রাকৃতিক সংরক্ষণ এবং উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে বিগত সময়ে বিএনপি জামাতের বৃক্ষ নিধনের কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। আমাদের বৃক্ষরোপণ ও প্রকৃতি পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি জামাত জোট বা পরবর্তী 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের সময় এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করা হয়নি। শুধু তাই না, আপনারা দেখেছেন 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি পলাশ ও একটি কদবেলের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ মেলার উদ্বোধন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 17,000 স্বপ্নভঙ্গ কর্মীর মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছে সে দেশের সরকার। দুপুরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে কথা জানান দেশটির রাষ্ট্রদূত হাজনা মোহাম্মদ হাশিম। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, 17,000 কর্মী পাঠাতে মালয়েশিয়ার কাছে আবারও আবেদন জানানো হয়েছে। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, সময় বাড়ানোর কোনো পরিকল্পনা মালয়েশিয়ার নেই। বিস্তারিত আমেনা হেদের রিপোর্টে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও বিএমইটি থেকে রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক 4,93,642 কর্মীর ছাড়পত্র নিয়েছে। এর মধ্যে 4,76,672 কর্মী মালয়েশিয়ায় গেছেন, আর বাকি 16,970 কর্মী বেঁধে দেয়া 31 মের মধ্যে মালয়েশিয়ায় যেতে সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও যেতে পারেননি। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে সৃষ্ট সংকট নিরসন করতে সকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। প্রায় 1.5 ঘন্টা চলে এই বৈঠক। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মালয়েশিয়ার হাই কমিশনার। বলেন, আলাদাভাবে আটকে পড়া বাংলাদেশের 17,000 শ্রমিক মালয়েশিয়া পাঠাতে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। মালয়েশিয়া 15টি দেশ থেকে কর্মী নেয়, সবার ক্ষেত্রে একই সময় বেঁধে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের জন্য আলাদা করে কিছু করা হয়নি। চুক্তি মেয়াদ শেষেও মালয়েশিয়া শ্রমিকদের ই ভিসা চালু করেছে। বাইরের এমন অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন মালয়েশিয়ার হাই কমিশনার। মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে মালয়েশিয়া সরকার সময় বাড়ানোর বিষয়ে বিবেচনা করবে না বলেও জানান তিনি। আমরা প্রমাণ ছাড়া কোনো অভিযোগ গ্রহণ করতে পারি না। এখন পর্যন্ত ভিসা ইস্যুকারী সংস্থা সহ পুরো মালয়েশিয়া সরকার কঠোরভাবে নির্ধারিত সময়সীমা মেনে কাজ করেছে। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, নাকচ হলেও সময় বাড়ানোর আবেদন করে যাবে সরকার। এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি, এবং সেটা সেই মেসেজটা কনভে করবে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে হাই কমিশন। সেটাই হয়েছে, এবং আমরা আশা করতেছি যে আমাদের রিকোয়েস্ট তারা রক্ষা করার জন্য চেষ্টা করবে। এদিকে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা না বাড়ানোর সিদ্ধান্ত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। Mengesahkan bahawa itu antara perkara yang terkandung di dalam agenda utama di bawah bumbung kementerian ini. আমেনা হিরা, মাই টিভি, ঢাকা।
দুর্নীতি দমন কমিশনের তলবে আগামীকাল বৃহস্পতিবার হাজির হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়েছেন তিনি। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনের তদন্ত মোহাম্মদ জহুরুল হক এ তথ্য জানান। দুদক কমিশনার বলেন, আইনের সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক 15 দিন সময় দিতে পারে। আমি সঠিক জানি না, শুনেছি যে 15 দিনের সময় চাইতে পারে, কত চেয়েছেন জানি না, আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি কি সন্তুষ্ট হয়, কমিশনার কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ শেষ ধাপে দেশের 7টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। আজকে ভোটের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হল ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত 20টি উপজেলায় আগামী 9 জুন ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে মোট 721 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা, ভোটার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে 67,707 জন সদস্য মোতায়েন করে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলে গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সন্ধ্যা 7টার দিকে শহরের কলেজ পাড়ায় ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান। নিহত যুবকের নাম আয়াজুর রহমান ইজাজ। পুলিশ জানায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী সাদাত হোসেন শোভন জয়ী হয়েছে এমন খবরে তার সমর্থকরা কলেজ পাড়ায় মিছিল বের করেন। কলেজপাড়ায় সাদাত হোসেন শোভনের সমর্থকরা 2টি নির্বাচনী ক্যাম্প করেছিলেন। এক পক্ষ মিছিল বের করার পর আরেক পক্ষ তাতে গুলি চালালে এক যুবক আহত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পথেই তিনি মারা যান। পরিষদের চতুর্থ ধাপে 60 উপজেলায় অনুষ্ঠিত হওয়া নির্বাচনে মোট 34.33% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এ সময় তিনি ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এবারের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। বিস্তারিত আবু সাইদুপুর রিপোর্টে। সারা দেশে 4 ধাপে অনুষ্ঠিত হলো উপজেলা নির্বাচন। চতুর্থ ধাপের এই নির্বাচন কমিশন সচিবালয় থেকে 60টি উপজেলায় মনিটরিং করা হয়। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। গ্রেফতার হয়েছেন, তার মধ্যে 9 জন দণ্ডিত হয়েছেন। ওরা বিভিন্ন ধরনের অপরাধ করছে এবং 21 জনকে শৃঙ্খলামূলক আইন শৃঙ্খলা রক্ষা ভঙ্গ করার কারণে জরিমানা করা হয়েছে। ভৈরব উপজেলায় একটা ঘটনা ঘটেছে, সেটা হলো একটা ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছিল। ছোটখাটো 2-1টি বিচ্ছিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার তুলে ধরেন কমিশনের ভূমিকার কথা। সহিংসতার কথা বলি, তাহলে খুব মাইনর আহত হয়েছেন। ও ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে 11 জন মাইনর আহত হয়েছেন। বরিশালে 5 জন আহত হয়েছেন। ওই 11 জনের বাইরে ওরা একটু কোপাকুপির মতো হয়েছে। 60টি উপজেলায় 5144টি ভোট কেন্দ্রের মধ্যে 6টিতে ইভিএম আর বাকিগুলোতে ব্যালটে ভোট হয়। চতুর্থ ধাপে এবার উপজেলা চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। আমরা খুবই সন্তুষ্ট, নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে। আবু সাইদুপু, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ ধর্মহীন রাষ্ট্র গড়তে চায় বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, ক্ষমতায় এসে গেল 15 বছরে স্কুল কলেজের সিলেবাসে অনেক কিছু পরিবর্তন করেছে যা আমাদের কৃষ্টির সাথে যায় না। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য ক্ষমতাসীনরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে অভিযোগ তার। ধর্মপ্রাণ মানুষের উপর নির্যাতনের অভিযোগ করে দেশ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামারও তাগিদ দেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এই আওয়ামী লীগের আমলে শুধুমাত্র ক্ষমতার জন্য আজকে দেশটাকে ধ্বংস করে দিতেছে। আমরা যে যুদ্ধে আছি এটা মজলুম মানুষের পক্ষে যুদ্ধ। আরো ত্যাগ তিতিক্ষা যেটুকু দরকার সেটুকু আমাদের করতে হবে। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ তোলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠাই আওয়ামী লীগের লক্ষ্য, আর সে লক্ষ্য অর্জনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজে লাগিয়েছে তারা। একদলীয় শাসনের লক্ষ্যে আজকে যারাই বিরোধী কথা বলে তাকে তুলে নিয়ে যায়, হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে এবং তাদের এই পুলিশ বাহিনী, তাদের র্যাব, বেনজির সাহেব আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য
তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। যত রকম করে পারে বিরোধী দলকে সে নির্যাতন করেছেন। সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ তার 2 ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। ধর্মনিরপেক্ষতার নামে সরকার ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চালু করেছে বলেও অভিযোগ করেন তিনি। আর মূল্যবাদের উপর যে অত্যাচার নির্যাতন একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে। প্রাইমারি স্কুলের যে টেক্সট বই এমন কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে, আমার কৃষ্টির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে। পরে একই উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ঢাকা বারে আলোচনা সভায় অংশ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে রাজপথে নামার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের তীরে পৌঁছাবো সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সংগ্রাম করতে হবে, লড়তে হবে। অন্যদিকে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগরী উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মোহাম্মদপুরের সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। একটি সরকার যদি জনগণের ভোটে না হয়, জনগণের মঙ্গল তারা চিন্তা করে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবারে ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। আগামী শনিবার তিনি শপথ নিতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্রও জমা দিয়েছেন বলেও জানা গেছে। এদিকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। আগামী শনিবার রাজধানীর নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এ উপলক্ষে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বরাবর সদ্য বিদায় নেওয়া সরকারের প্রধানমন্ত্রীর হিসেবে অব্যাহতিপত্রও দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। এর আগে এ রেকর্ডের একমাত্র অধিকারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট পণ্ডিত জওহরলাল নেহরু। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন 543টি। কোনো রাজনৈতিক দল বা জোট যদি সরকার গঠন করতে চায় সেক্ষেত্রে সেই দল বা জোটকে অবশ্যই লোকসভার ন্যূনতম 543টি আসনে জয়ী হতে হবে। নির্বাচন কমিশনের ফলাফল বলছে এবারের নির্বাচনে বিজেপি এককভাবে জয়ী হয়েছে 240টি আসনে। তাতে অবশ্য সরকার গঠনে সমস্যা হবে না দলটির, কারণ বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ ভুক্ত দলগুলো সম্মিলিতভাবে জয়ী হয়েছে মোট 53টি আসনে। ফলে দল এবং জোটের মোট 293 জন এমপি নিয়েই অনায়াসেই সরকার গঠন করতে পারবে বিজেপি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা 2024 উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সভা শেষে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এইচএসসি আলিম ও এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের যে যাত্রা, এটি অদম্য ও অপ্রতিরোধ্য যাত্রা। উন্নয়নের পূর্ব শর্ত হল আইন শৃঙ্খলা রক্ষা এবং স্থিতিশীলতা। আজকে এই আইন শৃঙ্খলা এবং স্থিতিশীলতা রক্ষার জন্য পুলিশ এবং র্যাব রয়েছে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের প্রসঙ্গে নবনিযুক্ত মহাপরিচালক বলেন, একটি ফোর্স কখনো কারো দায় নেবে না। কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে র্যাব এর দায়ভার নেবে না। কোনো ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই। কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে এটা কোনো ফোর্স এর দায় নেবে না, এর দ্বারা ইন্ডিভিজুয়াল। এখানে তো আপনার এই একজন ইন্ডিভিজুয়ালের সাথে তো আপনার র্যাবের ভাবমূর্তির।
দিনাজপুরে পার্বতীপুরে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেন বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের। স্বল্প দূরত্বে চলাচলে জনপ্রিয় এই ট্রেন পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে এখন ডেমো ট্রেন চালুর কোনো সিদ্ধান্ত না থাকলেও অল্প সময়ে এসব ট্রেন নষ্টের কারণ খুঁজতে কাজ করছে সংশ্লিষ্টরা। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্য, ভিডিও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2013 সালে প্রায় 650 কোটি টাকা ব্যয়ে ডেমো ট্রেনের 20টি সেট আমদানি করে রেল কর্তৃপক্ষ। এর মধ্যে দিনাজপুরের পার্বতীপুর থেকে বিভিন্ন রুটে চলাচলের জন্য দেয়া হয় 2টি ডেমো ট্রেন। তবে 4 বছরের মাথায় বিভিন্ন সমস্যা দেখা দিলে এক পর্যায়ে ডেমো ট্রেন দুটি বন্ধ হয়ে যায়। 2022 সালের 9 অক্টোবর তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ডেমো ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই দিন নতুনভাবে পার্বতীপুর লালমনিরহাট রুটে আবারও বাণিজ্যিক যাত্রা শুরু হয় এই ট্রেনের। কিন্তু কয়েক মাস পর আবারও মুখ থুবড়ে পড়ে ট্রেনটি। এতে বাণিজ্যিক যাত্রা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। ডেমো ট্রেনটি বন্ধ হয়ে আছে। ডেমো ট্রেনের কারণে আমরা অনেক সুবিধা পাইতাম, আমরা স্বল্প দূরত্বগুলো খুব সহজেই যেতে পারতাম। এখন এটা বন্ধ আসলে আমাদের জন্য খুব কষ্টকর। এই যে বিভিন্ন ধরনের বাস, টেম্পু, অটোতে যাতায়াত করার ফলে অর্থনৈতিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। দ্রুত সময়ের মধ্যে পার্বতীপুর থেকে বিভিন্ন রুটের চলাচলকারী ডেমো ট্রেন দুটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ট্রেনটি চালু করলে আমাদের অঞ্চলে অনেক লোকজন উপকৃত হবে। খুব দ্রুত ডেমো ট্রেনটি চালু করা হোক। অতি সত্বর ডেমো ট্রেনটি চালু করা হোক, পার্বতীপুরবাসী এটার দাবি এবং জোর দাবি। ডেমো ট্রেন চালুর বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত না থাকলেও সরকারি অর্থ অপচয়ের মাধ্যমে এসব ট্রেন ক্রয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অনেক টাকা লাগে, যেটা এত টাকা খরচ করা ঠিক হবে কিনা এটা প্রশাসন ভাবছে। এখনো চালুর ব্যাপারে মাননীয় মন্ত্রী এরকম কোনো সিদ্ধান্ত দেয়নি। 300 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন 3 বগি বিশিষ্ট এসব ট্রেন বন্ধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশ বাহরাইন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের 53তম বার্ষিকী উদযাপন করেছে। মানামার স্থানীয় সময় সোমবার বাহরাইনের দ্য ডিপ্লোম্যাট রেডিসন হোটেলে বাংলাদেশ বাহরাইন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন করা হয়। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার জানান, চার্চ দ্য অ্যাফেয়ার্স AKM মহিদুদ্দিন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বাহরাইন কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার আহমেদ বিন সালমান আল মুসালাম, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডক্টর শেখ আবদুল্লাহ বিন আহমেদ বিন আবদুল্লাহ আল খলিফা, নর্দার্ন গভর্নর আলী বিন আল শেখ আব্দুল হুসাইন আল আসফুর ও জনপ্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাইখা রানা বিনতে ইসা বিন দাইজ আল খলিফা উপস্থিত ছিলেন। পাখির চোখে ড্রোন ক্যামেরার নিরাপত্তার মধ্য দিয়ে হাতের ঝিলে জয় বাংলা ম্যারাথন 2024 নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পিবিআর প্রধান বনোজ কুমার। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এছাড়াও এই ম্যারাথনে 5000 রেজিস্ট্রেশনকারী অংশগ্রহণ করার কথা থাকলেও 3500 এর অধিক অংশ নেবে। তবে এই আয়োজন বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে বলেও জানান বনোজ কুমার। এই হাফ ম্যারাথন প্রতিযোগিতায় 4 ক্যাটাগরিতে অংশ নেবে অংশগ্রহণকারীরা। ম্যারাথন হয়নি, তো আমরা হাতিরঝিলকে যদি আমরা ভেন্যু ঠিক রাখতে চাই তাহলে আমাদের সংখ্যা কমাতে হয়। ফলে আমরা একটা সময় এসে সিদ্ধান্ত নিয়েছি যে এইটি মাপঝোক করে দেখা গেছে যে 3500 মতো, তাই তো স্যার 3500 মতো লোক দৌড়দৌড়ি করতে পারে। তো আমরা এই কারণে আমরা 3500 লোক যখন হয়েছে, 3500 রেজিস্ট্রেশন যখন হয়েছে, আমরা লক করে ফেলছি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মালয়েশিয়ার শ্রম বাজারে অরাজকতায় দায়ীদের বিচার হবে, জাতীয় সংসদে বললেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু। নিবন্ধিত বা নতুন কর্মী প্রেরণে কঠোর অবস্থানে মালয়েশিয়া, নতুন করে সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, সাফ জানালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। জিজ্ঞাসাবাদের তলবে বৃহস্পতিবার দুদকে যাচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ, সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন। সাতটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত, ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় মিছিলে গুলিতে শিক্ষার্থী নিহত। গণ আন্দোলনে সরকারকে পরাজিত করার আহ্বান মির্জা ফখরুলের। ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনে এবার জোটবদ্ধভাবে জয়ী বিজেপি, টানা তৃতীয়বারের মতো দিল্লির মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী।
ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।